ঠিক, একদম সঠিক বলেছেন। ডোবারম্যান মানুষ খেকো কুকুর অনেকেই বলে। সত্যি কি ডোবারম্যান মানুষ খেকো কুকুর? একটা আইডিয়াল গার্ড ডগ হিসেবে আমি একটা কুকুরকে বাড়িতে নিয়ে আসছি, নিয়ে আসার পর রাত্রেবেলা কেউ যদি পাঁচিল টপকে আমার বাড়িতে ঢোকে, তাকে নিশ্চয়ই উলু দিয়ে বরণ করবে না। হয়তো অনেকে ঠিক নয়, অনেক কিছুই বলবে, এই নিয়ে অনেক সমস্যাও হয়েছে। যদি আমি দেখি আমার বাড়ির বাচ্চাকে ঠিকঠাকভাবে রাখা হচ্ছে না, আমি বাচ্চা তুলে নিয়ে চলে আসি। সবাই এখন প্রায় লেট রাইজার, এবং আমরা লেট রাইজার বলে গর্ব করি। তো ওই অহংকারটা ছাড়ুন, একটু সকালে উঠুন, কুকুরটাকে নিয়ে বেরোন, আধ ঘন্টা আপনি নিজে হাঁটুন, আধ ঘন্টা কুকুরটাকে নিয়ে হাঁটান। এইভাবে হাঁটানোর পর ভীষণ একটা ইন্টেলিজেন্ট ব্রিড, যে ব্রিডটা একটা কমেন্ট রিপিটেডলি ওকে 5 বার করার পর ওকে 6 বারের বার ওকে কিন্তু বোঝাতে হয় না। ডোবারম্যানের ওপরে যত ভালো কুকুর দেখছি, এগুলো কিন্তু বেসিক্যালি দাঁড়িয়ে আছে এই পুরনো 8টা ডোবারম্যান কুকুরের উপরে। এটা একেবারেই এটা ডিপেন্ড করে সেই ব্রিডারের ওপরে, এবং এটা নেওয়াটা ডিপেন্ড করে কুকুরটা কিনতে আসছে তার উপরে। ওইভাবে কোনো মূল্য হয় না, কেননা একটা ব্রিডার ক্যালকুলেশন করে কীরকম। আমাদের গত দুখানা ভিডিওয়ে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তাই আরও নতুন নতুন ভিডিও করার এন্থুক আছি। আজকের এই ভিডিওটা করতে হাওড়ার একমাত্র শেষ প্রান্তে চলে এসেছি, এবং এসেছি এখানে একটা নতুন ব্রিড নিয়ে কথা বলতে। তবে তার সাথে এইটুকুনি বলবো, এই জায়গাটার নিজস্ব একটা ইতিহাস আছে। এই জায়গাটার সৌন্দর্যতা অনেক বেশি। আপনারা যদি কোনোদিন নিজেরা এখানে আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন জায়গাটার প্রাচীন এবং পুরাণকে কতখানি নিয়ে চলে। আর তার সাথে আজকের ভিডিওটা যদি আপনাদের পুরোটা দেখে ভালো লাগে এবং মনে হয় যে আপনাদের কাজে এলো, অবশ্যই লাইক, শেয়ার, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই করে নেবেন। আর তার সাথে ইউটিউবে নতুন ইন্ট্রোডিউস করা হাইপ বাটনটা আপনারা ইউজ করতে পারেন, তাতে আপনাদের কোনো খরচ হয় না, তবে এই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। সো ওয়েলকাম ব্যাক টু ডগসক্লুসিভ। আপনার সাথে আমি আছি সমীরণ, আর আপনারা দেখছেন আর ঠকবো না ক্যাম্পেনের আরও একটা ভিডিও। আজকে যে ব্রিডটা নিয়ে কথা বলতেছি, সেই ব্রিডটা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন মিস্টার শেখর চ্যাটার্জি। দাদা, ওয়েলকাম টু ডগসক্লুসিভ। নমস্কার, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আজকে এই ভিডিওটার ডিটেলসে তো যাবই, বা এটা নিয়ে তো আলোচনা করবই। তার আগে একটু যদি আপনি আপনার জার্নি বা আপনার সম্পর্কে দু এক কথা যারা ভিউয়ার্স তাদের জন্য বলেন। বেশ। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি আমার সম্বন্ধে ইন্ট্রোডাকশান তো দেবো, আমার সবচেয়ে ভালো লেগেছে আপনার ওই ক্যাপশানটা, আর ঠকবো না। এটা বোধহয় আজকের ডেটের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বিশেষ করে যারা কুকুর পুষছেন বা কুকুর ভালোবেসে কুকুর বাড়িতে নিয়ে যান, তাদের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে সত্যি আমরা আর ঠকবো না। তো আর ঠকবো না, কিভাবে ঠকবো না, সেটা বোধহয় আপনাদের মতো কিছু উদ্যোগী মানুষ যারা এটা নিয়ে ক্যাম্পেন করছেন বা আসছেন বা কথা বলছেন বা সোশ্যাল মিডিয়াতে এইগুলো প্রচার করছেন, তো আপনাদের জন্য হয়তো এটা সম্ভব হবে আমার ধারণা। যদি মানুষ পুরো ভিডিওটা দেখে, পুরো ভিডিওটা বোঝার চেষ্টা করে, তাহলে আশা করি এই আর ঠকবো না ব্যাপারটা প্র্যাকটিক্যালি এটা একটা তার নিজস্ব রূপ পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, এতটা সুন্দর করে বলার জন্য। আঠকোনা ক্যাম্পেইন আপনাদের ভালোবাসা এবং যারা দেখছেন তাদের কাজে আসছে, এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। এরই সাথে বলবো যারা ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছে দাদা, তাদের জন্য যদি আপনি নিজের সম্পর্কে একটুখানি বলেন, বা আপনার জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল। দেখুন, আমার সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, যদিও আমার জার্নি শুরু হয়েছে আমার থেকে না, আমার দাদুর থেকে। তো আমরা এটা আমার দাদু জিএসডি করতেন, বাবা জিএসডি করতেন। আমার ডোবারম্যানের ওপরে একটা আবেগ কাজ করে, তো আমি আবার ডোবারম্যানটাকে একটু ভালোবাসি। এভাবেই একদিন চলতে চলতে ডোবারম্যান শুরু কখন হয়ে গেছে আমি নিজেও জানি না দাদা। তাই আমি বলবো যে এখানে যদি একটুখানি ডোবারম্যানের হিস্ট্রিটা আপনি শেয়ার করেন, আমরা হয়তো অনেকেই জানি, বা যারা দেখছেন তারাও হয়তো অনেকেই জানেন না, তাদের সবার জন্য যে একটু যদি হিস্ট্রিটা আপনি শেয়ার করেন। ডোবারম্যান অ্যাকচুয়ালি ডোবারম্যান পিঞ্চার, সহজে বা লোকে আমরা এভাবেই ডাকি, ডোবারম্যান বলেই চিনি বা জানি, বা ডোবারম্যান ব্রিডটাকে আমরা, ডোবারম্যান পিঞ্চারকে আমরা ডোবারম্যান বলেই জানি। অ্যাকচুয়ালি এই ব্রিডটা গড গিফটেড ব্রিড না, এই ব্রিডটা তৈরি করা হয়েছে। তো স্যার কার্ল ফ্রেডেরিক লুইস ডোবারম্যান, উনি একজন জার্মান ট্যাক্স কালেক্টর ছিলেন। সেখান থেকেই এই ডোবারম্যানের কিন্তু সূত্রপাত। উনি যেমন ট্যাক্স কালেক্টর ছিলেন, তার সঙ্গে উনি কুকুর রাখার একটা ওনার ব্যবস্থা ছিল। সেখান থেকে উনি বেশ কিছু কুকুর মানে নিজের এখানে রেখেছিলেন, যার মধ্যে ছিল রটউইলার ছিল, জার্মান পিঞ্চার ছিল, ওয়েমার্নার ছিল, গ্রেহাউন্ড ছিল, ম্যানচেস্টার টেরিয়ার ছিল, ওল্ড জার্মান শেফার্ড ছিল, বিউসেরন ছিল। এই ব্রিডগুলোকে একসঙ্গে একটার পর একটা মিক্স করেছেন, এবং বছরের পর বছর এই ব্রিডগুলোকে একটার সঙ্গে আরেকটাকে ব্রিড করিয়েছেন, করে এগুলোকে মিক্স করে উনি কিন্তু তৈরি করেছিলেন ডোবারম্যান।
তো ডোবারম্যানটা উনি যখন তৈরি করেছিলেন ওনার একটা টার্গেট ছিল যে ডোবারম্যানটা উনি কেন তৈরি করছেন। উনি চেয়েছিলেন একটা লয়াল, একটা ইন্টেলিজেন্ট, একটা প্রোটেক্টিভ, আইডিয়াল গার্ড ডগ তৈরি করতে চেয়েছিলেন। সেই গার্ড ডগটা উনি তৈরি করতে গিয়ে উনি দেখেছিলেন কোনো না কোনো ব্রিডে কিছু না কিছু খামতি আছে। তো তখন উনি এটা নিয়ে কাজ শুরু করেন এবং ফাইনালি উনি গিয়ে এই ব্রিডটা তৈরি করেন, যার নামকরণ ওনার নাম দিয়েই, স্যার ফ্রেডেরিক লুইস ডোবারম্যানের নাম দিয়েই। এরই সাথে দাদা আমার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার থেকে জানার আছে যে রটওয়াইলারের সাথেও এটা তকমাটা লাগানো আছে, সেটা টু সাম এক্সটেন্ট ডোবারম্যানের সাথেও আছে যে এরা নাকি মানুষ খেগো কুকুর। তো আমি আপনার থেকে জানতে চাই কতটা মানুষ খেগো কুকুর? ঠিক, একদম সঠিক বলেছেন। ডোবারম্যান মানুষ খেকো কুকুর অনেকেই বলে। সত্যিই কি ডোবারম্যান মানুষ খেকো কুকুর? একদমই না। ভীষণ ফ্যামিলি ব্রিড, ভীষণভাবে মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে, খেলতে পছন্দ করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ডোবারম্যানকে কেনার সময় বা পোষার সময় বা কী কারণে এই ব্রিডটা তৈরি হয়েছিল। একটা আইডিয়াল গার্ড ডগ হিসেবে আমি একটা কুকুরকে বাড়িতে নিয়ে আসছি, নিয়ে আসার পর রাত্রেবেলা কেউ যদি পাঁচিল টপকে আমার বাড়িতে ঢোকে, তাকে নিশ্চয়ই উলু দিয়ে বরণ করবে না। তো ডোবারম্যানের বরণ করার টেকনিক একটু আলাদা, ও অন্য টেকনিকেই বরণ করে। কিন্তু সেটা কখনোই আমার ফ্যামিলি বা আমার বন্ধুবান্ধব বা আমার আত্মীয় স্বজন, আমার বাড়িতে তো কুকুর ছাড়া থাকে, আপনি দেখতে পাবেন আমার ছেলের সঙ্গে খেলছে, আমার মেয়ের সঙ্গে খেলছে, আমার বাড়িতে যে রিলেটিভসরা আসে তাদের সঙ্গে আরামে আমার সঙ্গে আমার পাশে বসে থাকে, তারা আসে কথা বলছে, কোনো দিকে ওর কোনো হেডেক নেই। কিন্তু হ্যাঁ, ও কিন্তু এটা জানে যে এ আমার বাড়িতে এসেছে ওই পর্যন্তই ঠিক আছে। যাওয়ার সময় যদি একটা হাতে আমার মোবাইলটা ও হাত দিয়ে দেয়, তখন কিন্তু তাকে ছেড়ে কথা কইবে না। সেটা কিন্তু ডোবারম্যান, এটা কিন্তু ওর ব্রিড নেচার। এই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ডোবারম্যানকে তৈরি করা হয়েছে। তো ও তো ভীষণ একটা লয়াল, ভীষণ ইন্টেলিজেন্ট এবং একটা প্রোটেক্টিভ ব্রিড। মানুষ খেকো একদমই না, এবং অ্যাগ্রেসিভ একদমই না। যদি অ্যাগ্রেসিভ বলতে হয় তাহলে সেখানে কিছু কিছু ব্যাপার ডিপেন্ড করছে। দেখুন, সেটা শুধু ডোবারম্যানের ক্ষেত্রে না, আপনি যে কোনো একটা দেশি কুকুরকেও নিয়ে যদি গিয়ে একটা একদম অন্ধকার ঘরের মধ্যে রেখে দেন, খুব ন্যাচারালভাবে সেই কুকুরটা অ্যাগ্রেসিভ হয়ে যাবে। সেটা কিন্তু ওই কুকুরটার দোষ নয়, সেটা আমার মেনটেনেন্সের দোষ। আমরা কুকুর কেনার সময় তো কুকুরটা কিনে ফেলি, তারপরে তাকে তার প্রপার মেনটেনেন্স যদি না করি, তো সেই কুকুরটা ন্যাচারালি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সেটা ডোবারম্যানের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো ব্রিডেই প্রযোজ্য। আই হোপ যারা শুনলেন আপনারা ক্ল্যারিটি পেয়েছেন। যদি এখনও না পান, ভিডিওর বাকি ডিসকাশনটা শুনুন এবং পুরো ভিডিওটা দেখুন। আই হোপ আপনারা ক্ল্যারিটি পেয়ে যাবেন। আমি এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাকে করতে চাই, যে এইগুলো, এই বিহেভিয়ারিয়াল বা ইস্যুসগুলো বা যেগুলো আসে কিছু ডগের ক্ষেত্রে থাকতে পারে, সেক্ষেত্রেও জেনেটিক বনাম ব্রিডিং এথিক্স, মানে এটা একটা খুব মেজর কোয়েশ্চেন। খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন আপনি। দেখুন, যে কোনো জায়গাতে যে কোনো ব্রিডেই কুকুরের টেম্পারামেন্ট একটা ইস্যু থাকেই। তো সেটাকে যদি আমরা খেয়াল করে ব্রিড করার সময় যদি আমরা সেই জায়গাটা খেয়াল রাখি যে আমরা কি কার সঙ্গে ব্রিড করছি, কুকুরটা কি বাইটার? যদি বাইটার হয় আমি এগোবোই না। যদি আমার ফিমেলটাও বাইটার হয়, তাহলে আমি সেই ফিমেলটাকে ব্রিডই করবো না। তার যদি কোনো হেলথ ইস্যু থাকে, আমি তাকে ব্রিড করবো না। এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই। সেখানে কিছুটা কি স্যাক্রিফাইস করার ব্যাপার থেকে একটা ব্রিডারকে ভাবতে হবে যে না, এটা তো আমার কোনো ব্রিডিং মেশিন না, এটা তো আমার ভালোবাসার জিনিস। আমি যদি এটা থেকে স্যাটিসফাই হই বা স্যাটিসফাই করতে পারি লোককে, তবেই আমি ব্রিড করবো। না হলেও আমার কাছে থাকবে, যতদিন ওর লাইফ আছে ও ততদিন আমার কাছে থাকবে, আমার ভালোবাসার জায়গায় ও থাকবে, এর বাইরে কিছু না। আপনি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বললেন, টেম্পারমেন্ট। আমি আপনার কাছে জানতে চাইবো যে যারা নিতে চাইছে বা যারা বাড়িতে রাখছে বা রাখার ইচ্ছা যাদের মধ্যে আছে, তাদের ক্ষেত্রেও, এবং যারা বাড়িতে রেখে এই ইস্যুগুলো ফেস করছে, তাদের দুজনের ক্ষেত্রেই টেম্পারমেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করা যায়? বা খুব ইজি প্রসেস। কুকুরকে কিনে নিয়ে যাওয়ার পর থেকে কুকুরকে নিজের সঙ্গে রাখুন, বাচ্চার সঙ্গে তাকে মিশতে দিন, তাকে সোশ্যালাইজ করুন, ছোট থেকে তাকে নিয়ে ঘুরতে বেরোন, তাকে নিয়ে রিলেটিভসের বাড়িতে যান, তাকে নিয়ে আপনি বাজারে যান, চায়ের দোকানে যান, পাড়ায় ঘুরতে বেরোন। আপনার বাড়ির সামনে পুজো হচ্ছে, সেখানে ঢাক বাজছে, ঢোল বাজছে, আপনি তার সামনে কুকুরকে নিয়ে ঘুরুন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো, সেটা হচ্ছে আমি বিশেষত এটা করি, পাপি জিম বলা হয়, এটা আমেরিকানরা ইউজ করে পাপি জিম কথাটা। এখানে কি হয়,
একটা বাচ্চাকে একটা প্রপার সারফেসের মধ্যে রাখা হয় না। মানে কীরকম, একটা উঁচু নিচু ঢেকির মতো একটা উঁচু নিচু জায়গা সেটাও রাখা থাকবে, আবার এমনি একটা ফ্ল্যাট জায়গা থাকবে, উঁচু থাকবে নিচু থাকবে, বিভিন্ন রকমের আওয়াজ করার জিনিস থাকবে, চেন দিয়ে বাঁধা থাকবে, কোথাও বলস থাকবে, কোথাও বেল থাকবে। তার মধ্যে বাচ্চাটা যখন আস্তে আস্তে তৈরি হতে থাকবে, তার ওই যে ফিয়ারনেসটা, ওই যে ভয়টা, আওয়াজ থেকে তার যে একটা ভীতি বা কিছু, এই জায়গাগুলো থেকে যখন সে বেরিয়ে আসবে আস্তে আস্তে না, তখন দেখতে পাবেন ওর মধ্যে একটা অন্য, এমনি ডোবারম্যানের মধ্যে কনফিডেন্স লেভেল খুব হাই থাকে, ওর মধ্যে অন্য লেভেলের কনফিডেন্স। ডোবারম্যান কেন, যে কোনো ব্রিডেই আপনি করতে পারেন, খুব ইজি এটা। মানে কুকুরকে যতটা আপনি সোশ্যালাইজ করবেন, যতটা নিজের সঙ্গে বা নিজের ফ্যামিলির সঙ্গে মিশিয়ে রাখতে পারবেন, কুকুরের টেম্পারমেন্ট নিয়ে কোনো ইস্যুই হবে না। মানে এটা কোনো চিন্তা করার বিষয়ই নয়। ডোবারম্যান তো নয়ই, কেননা ডোবারম্যান বলা হয় ওয়ার্ল্ডের 5th মোস্ট ইন্টেলিজেন্ট ব্রিড। একটা জিনিস যদি আপনি খুব ভালো করে বোঝেন, কুকুর আপনাকে চায়, সে আপনার পাশে থাকতে চায়, সে আপনার সঙ্গে থাকতে চায়। এটা যদি আপনি না করতে পারেন তাহলে কুকুর কিনবেন না। ঠিক তাই। একটা কুকুরকে যদি আপনি তার আপনার বাড়ির আবহাওয়াটা যদি কুকুর রাখার মতো না হয়, কুকুর কিনবেন না, প্লিজ কুকুর কিনবেন না। এবং আমি কিন্তু এই জায়গাটা ভীষণভাবে মেনটেন করি। আমি যখন কাউকে কুকুর দিই, আমি এই জায়গাটা খেয়াল রাখি যে আমি যাকে কুকুর দিচ্ছি সেই বাচ্চা ঠিকঠাকভাবে মেনটেন করছে কিনা। যদি আমি দেখি আমার বাড়ির বাচ্চাকে ঠিকঠাকভাবে রাখা হচ্ছে না, আমি বাচ্চা তুলে নিয়ে চলে আসি। খুব ভালো। আমি কিন্তু সেটা রাখবো না তার কাছে। দাদা, এইখান থেকেই আরেকটা প্রশ্ন বা আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, আলোচনার মধ্যে যেটা উঠে এলো সেটা, যে এই ধরনের ব্রিড সেক্ষেত্রে এনার্জি ম্যানেজমেন্ট এবং আজকের দিনে মডার্ন লাইফে যারা অল্প জায়গায় অ্যাপার্টমেন্টে থাকে আমাদের মতো, তাদের ক্ষেত্রে এই ব্রিডটা কতটা রেকমেন্ডেড আপনার দিক থেকে? এবং যদি সেক্ষেত্রে তারা রেখে ফেলেছে বা নিয়ে ফেলেছে, সেক্ষেত্রে এই এনার্জিটা ম্যানেজ করার জন্য কি কি করতে পারে? খুব মূল্যবান একটা কোশ্চেন করলেন। এটা ইদানিং কিন্তু একটা খুব জেনুইন ইস্যু, যে এখন সবাই ছোট ছোট জায়গায় থাকে, ছোট ছোট ফ্ল্যাট, ছোট ছোট জায়গা। কিন্তু বেশিরভাগ বাঙালির আমি বলবো যে, বা আমাদের ইন্ডিয়ানদের, আমাদের কিন্তু বেসিক্যালি বড় কুকুর বেশিরভাগ লোকেরই পছন্দ। তো ডোবারম্যান একটা মিডিয়াম লার্জ ব্রিড। তো সেক্ষেত্রে এটা একটা ইস্যু যে ছোট জায়গায় কিভাবে রাখবো। কুকুরকে নিয়ে দুটো জিনিস দেখুন, কুকুরেরও যেমন প্রয়োজন, তেমন আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের প্রয়োজন কিছুটা আমাদের এনার্জি বার্ন করার। সেটা ডোবারম্যানের ক্ষেত্রেই হোক বা আমার নিজের ক্ষেত্রেই হোক। ঠিক। সকালে একটু আর্লি মর্নিং উঠুন, যেটা আমরা এখন প্রায় অনভ্যস্ত হয়ে পড়েছি। আমরা সবাই এখন প্রায় লেট রাইজার, এবং আমরা লেট রাইজার বলে গর্ব করি। তো ওই অহংকারটা ছাড়ুন, একটু সকালে উঠুন, নিজে শরীরচর্চা করুন, কুকুরটাকে নিয়ে বেরোন, আধ ঘন্টা আপনি নিজে হাঁটুন, আধ ঘন্টা কুকুরটাকে নিয়ে হাঁটান। এইভাবে হাঁটানোর পর আধ ঘন্টার জায়গায় সেটা 40 মিনিট করুন, দেখুন কুকুরটার এনার্জি বার্ন করতে কতটা টাইম লাগছে। একটা সার্টেন টাইমের পর কুকুর নিজেই হাঁপিয়ে পড়বে। আপনি ওকে ওই প্র্যাকটিসটা দেওয়ার পর, আপনি যদি ওকে না নিয়ে ছুটতে পারেন, প্রয়োজন নেই, আপনি হাঁটতে থাকুন, আপনি হাঁটতে থাকুন। বড় মাঠ প্রত্যেকের বাড়ির সামনে, যদি যারা অ্যাপার্টমেন্টে থাকেন, কাছে পার্ক তো আছে, কিছু না থাক, ভোরের দিকে রাস্তা তো ফাঁকা থাকে, ফাঁকা রাস্তায় হাঁটুন না। আর একটা জিনিস এখানে বলবো, কুকুর যারা আবার প্র্যাকটিস করাতে চায় তাদের ক্ষেত্রে একটা কি হয় গণ্ডগোল, বাচ্চা কিনে নিয়ে গেলেন, কিনে নিয়ে যাওয়ার মাসখানেক পর থেকেই এমন রিগুরাস প্র্যাকটিস তাকে করাতে থাকেন যে বাচ্চাটা ড্রাই হয়ে যায়। ঠিক। তো প্রত্যেকটার একটা স্টেজ আছে। বাচ্চাটা যখন কিনে নিয়ে গেলেন তখন তাকে কি ধরনের এক্সারসাইজ, আর একটু বড় হলে তাকে কি এক্সারসাইজ, তারপর কখন তাকে সাইকেল টটিং দেবেন, কখন তাকে বাইক টটিং দেবেন, এই যে জিনিসগুলো, এগুলো স্টেপ বাই স্টেপ করার ব্যাপার থাকে। তো সেই পদ্ধতিগুলো না জেনে শুধুই ভিডিও দেখে বা শুধুই শুনে নিয়ে যদি করি, তাতে দুরকম সমস্যাই হয়। কুকুরটাকে নিয়ে গিয়ে ফেলে রেখে দিলাম, প্রচুর খাওয়ালাম, আর কুকুরটাকে আমি কি করলাম, বক্সের মধ্যে, ডগ বক্সের মধ্যে রেখে দিলাম, বা ছোট একটা কেনেলের মধ্যে রেখে দিলাম, বা একটা ছোট ঘরের মধ্যে লক করে দিয়ে বেরিয়ে গেলাম। এটাও যেমন একটা সমস্যা, তেমন অল্প বয়স থেকে ওভার এক্সারসাইজ দিয়ে দেওয়া কুকুরকে, সেটাও কিন্তু একটা সমস্যা। এই জন্য যখন আমি অন্য যে কোনো ভালো ব্রিডার যারা আছে তাদের কাছ থেকে যদি আপনারা সাহায্য নেন, আমার মনে হয় কোনো ব্রিডারই এরকম নেই যে এই ব্যাপারে সাহায্য করবে না। এর সাথে একটা জিনিস নিয়ে একটুখানি আপনার থেকে জানতে চাইবো, এটা খুব হট টপিক, যখনই ডোবারম্যান নিয়ে কথা হয় তখন এই কথাটা না বলেই নয়, যে স্পেশালি আমেরিকান ডোবারম্যান, যেটা বেসিক্যালি আপনি ক্যারি করেন বা আপনার কাছে সেই লাইনটাই আছে, আর একটা ইউরোপিয়ান। তো একটু যদি ক্লাসিফিকেশান বোঝানোর সুবিধার্থে একটু বলে দেন, যে যারা দেখছে ভিডিওটা তারা অ্যাটলিস্ট সেটাও বুঝবে যে আমি কোন টাইপ অফ ডোবারম্যানের দিকে এগোবো। দেখুন, দুটোই ভালো, আমি কোনোটাকেই খারাপ বলতে পারি না। আমাদের ইন্ডিয়াতে যদি ভালোভাবে কোনো ব্রিড ডেভেলপ করেছে, বা ইউরোপিয়ান আমেরিকানের মধ্যে যদি কম্পেয়ার করেন, তাহলে সবচেয়ে ভালো ডেভেলপ করেছে কিন্তু আমেরিকান।
ইউরোপিয়ান কিন্তু সেইভাবে ডেভেলপ করেনি। দেখবেন যে ফার্স্ট জেনারেশন ইউরোপিয়ান ইম্পোর্ট আসার পর সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন, বা যদি শোয়ের মাঠে যান তাহলে সেখানে দেখলেই আপনাদের কাছে পিকচার ক্লিয়ার হবে। আর দুই হচ্ছে আমেরিকান ডোবারম্যান হচ্ছে অনেক স্টাইলিশ ব্রিড, অনেক বেশি, মানে ওর মধ্যে যে স্টাইলটা আছে, ওর মধ্যে যে এলিগ্যান্সটা আছে, সেটা কিন্তু মারাত্মক। এটা খুব ভুল ধারণা যে আমেরিকান ডোবারম্যান মানেই একদম লিকলিকে হবে, আমেরিকান ডোবারম্যান মানেই একদম সেই একদম সরু মাথা হবে। না না না, এটা ডিপেন্ড করছে যে ব্রিডার কিভাবে ব্রিড করে। রাইট। আর এর সাথে একটা কানেক্টিং প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি এতদিন ধরে আমেরিকান করেন, তো যারা দেখছেন, তারা যারা বোঝেন না জিনিসগুলো, তাদের বোঝার সুবিধার্থে যে আমেরিকান জিনিসটা কী বা আমেরিকান লাইনটা কিভাবে এলো বা আপনি কিভাবে করছেন, সেটা যদি একটু ইন শর্ট বলেন সবার জন্য। বেশ, এটা একটা অনেক ভাস্ট ব্যাপার, আমি খুব ছোট করে বলবো কয়েকটা কথা। এখানে একটা খুব সহজ এবং ছোট জিনিস আছে, সেটা হচ্ছে এলিনা অ্যান্ড সেভেন সায়ার্স থিওরি। এই এলিনা অ্যান্ড সেভেন সায়ার্স থিওরির ওপরে বেস করে কিন্তু দাঁড়িয়ে আছে আমেরিকান ডোবারম্যান। এবার সেই সময়তে এই 8টা ডোবারম্যানের ওপর বেস করেই কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকান ডোবারম্যান আমরা এখন যত চ্যাম্পিয়ন বা গ্র্যান্ড চ্যাম্পিয়ন বা যা যা দেখতে পাচ্ছি, ডোবারম্যানের ওপরে যত ভালো কুকুর দেখছি, এগুলো কিন্তু বেসিক্যালি দাঁড়িয়ে আছে এই পুরনো 8টা ডোবারম্যান কুকুরের উপরে। এই 8টা ডোবারম্যান কুকুর হচ্ছে ওয়েস্টফ্যালিয়াস র্যামেসেস, যে 11টা আমেরিকান চ্যাম্পিয়ন প্রডিউস করেছে, ওয়েস্টফ্যালিয়াস উরানুস, যে 14টা আমেরিকান চ্যাম্পিয়ন প্রডিউস করেছে, ডাউজ এলিনা অফ মেরিনল্যান্ড 12টা আমেরিকান চ্যাম্পিয়ন প্রডিউস করেছে, এম্পায়ারার অফ মেরিনল্যান্ড 18টা চ্যাম্পিয়ন প্রডিউস করেছে, ডমোসিস অফ মেরিনল্যান্ড 20টা আমেরিকান চ্যাম্পিয়ন প্রডিউস করেছে, ফেভারিট ভন ফ্র্যাঞ্জফ 13টা আমেরিকান চ্যাম্পিয়ন প্রডিউস করেছে, অ্যালকর ভন মিলসডড আমেরিকান চ্যাম্পিয়ন ডোবারম্যান প্রডিউস করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ডিকটেটর ভন গ্লেনহুগেল 37টা আমেরিকান চ্যাম্পিয়ন প্রডিউস করেছে। এদের ওপর বেস করে কিন্তু দাঁড়িয়ে আছে আজকের ডোবারম্যান। এই ডোবারম্যানগুলোর মধ্যে কিন্তু যে ডোবারম্যানগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এই ডোবারম্যানগুলো আমেরিকানরা ডেভেলপ করলো। তাহলে আমেরিকানরা পেলো কোথা থেকে? অ্যাকচুয়ালি ডোবারম্যান তো তৈরি হয়েছিল বা এগুলোকে তৈরি করা হয়েছিল তো জার্মানিতে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমেরিকানরা কি করলো, জার্মানি থেকে বেশ কিছু ভালো ডোবারম্যান ওদের দেশে নিয়ে গেল। এই ভালো ডোবারম্যানগুলোর মধ্যে আমি যে নামগুলো বললাম, এই 8টা ডোবারম্যানও কিন্তু জার্মান থেকে ওরা নিয়ে যায়। নিয়ে গিয়ে ওরা এগুলোর ওপরে ব্রিডিং করা স্টার্ট করে এবং এখান থেকে একটার পর একটা ওরা চ্যাম্পিয়ন প্রডিউস করতে থাকে। এখান থেকে ওরা ওদের লাইনটাকে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করতে থাকে। এই যে আমরা আমেরিকান লাইন বলছি, আমেরিকান লাইনটা কিন্তু এখান থেকে ডেভেলপ হয়ে এসেছে। এই যে ব্রিডটা এত পাওয়ারফুল, এত স্লিক, অথচ মাস্কিউলার, যে প্রচণ্ড পাওয়ারের সঙ্গে, সেকেন্ড থাইয়ের পাওয়ারের সঙ্গে সে নিজেকে সামনে থ্রো করতে পারে, এর সমস্ত এই যে যত ক্যারেক্টার তৈরি হয়েছে ডোবারম্যানের, এগুলো কিন্তু আমরা বেশিরভাগটাই কিন্তু এই কটা ডোবারম্যানের ওপরে বেস করেই কিন্তু তৈরি হয়েছে। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে স্যার স্ট্যানলি কোরেন একজন সাইকোলজিস্ট ছিলেন। উনি ওনার রিসার্চ অনুযায়ী 5th মোস্ট ইন্টেলিজেন্ট ব্রিড কিন্তু ডোবারম্যান। ভীষণ একটা ইন্টেলিজেন্ট ব্রিড, যে ব্রিডটা আপনার 5টা কমান্ড, মানে একটা কমান্ড রিপিটেডলি ওকে 5বার করার পর ওকে 6বারের বার ওকে কিন্তু বোঝাতে হয় না, এতটাই ইন্টেলিজেন্ট। আই হোপ আপনারা যারা শুনলেন বা যারা ভিডিওটা এখনও দেখছেন, তাদের কাছে অনেকগুলো জিনিস এবং অনেকগুলো নতুন নতুন বিষয় আপনি জানতে পারলেন। আর এর সাথে একটা লাস্ট প্রশ্ন দাদা, যেটা না করলে নয়, সেটা হচ্ছে যে এখানে বসে যদি কেউ ভাবে যে আমি একটা পিওর লাইন ডোবারম্যান নেব, তাহলে আজকের দিনে তার কত বাজেট করা উচিত বা তার প্রাইসিং কীরকম হওয়া উচিত? দেখুন, কুকুরের কোনো প্রাইজিং হয় না, কুকুরের কোনো মূল্য হয় না, কুকুরের কোনো দাম হয় না। এটা একেবারেই এটা ডিপেন্ড করে সেই ব্রিডারের ওপরে, এবং এটা নেওয়াটা ডিপেন্ড করে যে কুকুরটা কিনতে আসছে তার উপরে। এর অ্যাকচুয়াল কোনো ওইভাবে কোনো মূল্য হয় না, কেননা একটা ব্রিডার ক্যালকুলেশন করে কীরকমভাবে আমি একটা ভালো ব্রিডিং করতে গেলে আমার কতটা খরচ হচ্ছে, কি হচ্ছে, সেটা একটা সে ক্যালকুলেট করে ঠিক করে যে না আমার ব্রিডটা এই দামে আমি বেচতে পারি, যে কারণে এর কোনো ওই রকম ফিক্সড প্রাইস বা ওর কোনো এমআরপি হয় না। তবু একটা মোটামুটি তারা যদি একটা মানে একটা বাজেটিং বা একটা মাইন্ডসেট তৈরি করতে চায়, দেখুন যারা মিডিওকার রেঞ্জের কুকুর বিক্রি করে তারা ওই যেটা আমরা দেখতে পাই
35-40 থেকে শুরু হয়, এবার তো ওপরের দিকে তো কোনো শেষ কিছু নেই। শেষ বলে কিছু কিছু নেই, নেই। তো চলতেই থাকে। রাইট। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা হয়তো অনেকেই জানি না, যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে কিন্তু ডোবারম্যান ওয়ার ডগ হিসাবে ইউজ হয়েছিল, রাইট। মানে যুদ্ধের কাজে লাগানো হয়েছিল কিন্তু ডোবারম্যানকেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, এত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য, এত কিছু জানার জন্য। আই হোপ যারা দেখলেন ভিডিওটা তারা অনেক কিছু শিখলেন, আমি অনেক কিছু শিখলাম। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি এখনও ভিডিওটা দেখেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর তার সাথে রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হাইপ অপশানটা অবশ্যই ইউজ করবেন। একটা হাইপ দিলে কিন্তু ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে গিয়ে পৌঁছবে। এই সব কিছুতে আপনার কোনো খরচ হয় না। আমি এবং আমার এটা টিম আমরা খুব এন্থু পাই নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আর তার সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে সেটাও লিখুন, খারাপ লাগলে সেটাও লিখুন। আর তার সাথে নতুন কোনো ব্রিড নিয়ে যদি ডিসকাশন চাইছেন সেটাও লিখতে পারেন। চেষ্টা করবো পরের কোনো ভিডিওতে সেই ব্যাপারটাকে কভার করার। টিল দেন দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।